আমি কাউকে ভয় পাই না, প্রশ্নই ওঠে না। আমার মৃত্যু আসবে, আজরাইল আমার সামনে আসবে, আমি যতটুকু প্রস্তুতি নেওয়ার নিব, মরে যাব আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নেই জীবনে। আমার রামগঞ্জ আমার বাড়ি, ওইখানেও ছাত্রদলের ছেলেরা এসে রাতে চাঁদাবাজি করে। এই দুটো ফ্যামিলি থেকে মানুষকে বের হতে হবে। এই দুটো ফ্যামিলির ব্যানার থেকে, প্যানেল থেকে মানুষ বের না হলে মানুষ বুঝবেই না যে রাজনীতি কত সুষ্ঠু একটা চর্চা, কত সুন্দর একটা মানসিকতা, কত সুন্দর একটা দেশ দিতে পারে রাজনীতি। ওই সকল শিক্ষকদের কাছে নতজানু হয়ে ক্ষমা চাচ্ছি যে আমাদেরকে মাফ করে দেন। তো আমার মনে হয় যে ইতিহাসে এটাই সর্বোচ্চ সিদ্ধান্ত ছিল, সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। আর শহীদদের প্রতি শ্রদ্ধা থাকলো, ওনারা যেখানেই আছে যেন ভালো থাকে। আর এই কয়দিনে আসলে অনেক পরিবর্তন আমরা দেখছি মানুষের মধ্যে, যে মানুষ কথা বলার স্বাধীনতা পাচ্ছে, মানুষ নিজের আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করতে পারতেছে। তো সব কিছু মিলিয়ে আজকের এই লং মার্চটা আমাদের কাছে শহীদি লং মার্চ হলেও আমরা আসলে এটাকে বিজয় হিসেবেই দেখছি। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছিল যে একটা লং মার্চে আসবে, তো এই জন্যই আসলে আমরা এসেছি। আর ওনারা যেটা বলেছে ওটা হচ্ছে যারা অসুস্থ আছে তারা যখন সুস্থ হবে তখন আমরা বিজয় র্যালি করব। এই জন্যই আজকে এটাকে আমরা শহীদি এই লং মার্চ হিসেবে আখ্যায়িত করেছি, আর ওটা আমাদের বিজয় র্যালি হবে ইনশাআল্লাহ। স্বৈরশাসক শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেসব আকাঙ্ক্ষা ছিল, যেসব স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, তাকে পূরণ হচ্ছে টুকটাক করে? টুকটাক আসলে বন্যা চলে এসে তো অনেক জিনিসই আসলে ভেবাচাকার মধ্যে আমরা পড়ে গিয়েছি, অনেক জিনিসই ধামাচাপা হয়ে গিয়েছে। তো আমরা তো এখনও সেইভাবে সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা তো গঠন করতে পেরেছি, কিন্তু কার্যক্রম তো এখনও শুরু হয়নি। তো টুকটাক তো কাজ চলছে, আরও চলবে। আমরা বন্যার এই ক্রান্তিকালীন সময় থেকে আমরা বের হই, ইনশাআল্লাহ আমরা ভালো কিছুই আশা করি করব। আপনি দেখেছেন যে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে, যেমন শিক্ষকদেরকে বাধ্য করা, তাদেরকে পদত্যাগ। এই বিষয়টা আপনি একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে কি দেখেন? আসলে আমি ওই সকল শিক্ষকদের কাছে নতজানু হয়ে ক্ষমা চাচ্ছি যে আমাদেরকে মাফ করে দেন। রক্ত আসলে এমন পর্যায়ে গিয়ে গরম হয়েছে, আসলে ওনাদেরকে আমি ছোট করে কথা বলবো না, তবে ওনারাও আসলে শিক্ষার্থীদের সাথে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক বাজে কাজ করেছিলেন, যার কারণে অনেকেরই মাথা গরম ছিল, রক্ত গরম ছিল। তবে আমরা সবাই অনেকে ক্ষমা চেয়েছে, আবার ওনাদেরকে নিজেদের পদে ফিরিয়ে এনেছে। তো আমি আসলে মাফ চাওয়া ছাড়া আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শিক্ষক যেমনই হোক, ওনারা আমাদের শিক্ষক। আমি শিক্ষার্থীদের প্রতি এই রিকোয়েস্টটা রাখবো যে ওনাদেরকে আমরা হ্যারেস না করি। ওনারা আমাদেরকে যা শিখিয়েছেন তার মাধ্যমে আমরা ওনাদেরকে পরিবর্তন করি, আমরা ওনাদেরকে ভালোবাসি। আর ওনারা যেহেতু আমাদের শিক্ষক, আমি বিশ্বাস করি যে আমরা বললে ওনারা আমাদেরকে মাফ করে দিবে, আর আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকেও ভালোবাসা দিবেন। সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি, তাকে পর্যন্ত আঘাত করা হয়েছে। বিভিন্ন এলাকায় এরকম ঘটনাও ঘটছে, খেয়াঘাট দখল, বিভিন্ন চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং পোস্টার পরিবর্তন হয়ে গেছে। আপনি পুরো বাংলাদেশে দেখবেন পোস্টারটা পরিবর্তন হয়েছে। আগে একটা পোস্টার ছিল, এখন আর একটা পোস্টার আসছে। কি বলবেন? এই দুটো ফ্যামিলি থেকে মানুষকে বের হতে হবে। এই দুটো ফ্যামিলির ব্যানার থেকে, প্যানেল থেকে মানুষ বের না হলে মানুষ বুঝবেই না যে রাজনীতি কত সুষ্ঠু একটা চর্চা, কত সুন্দর একটা মানসিকতা, কত সুন্দর একটা দেশ দিতে পারে রাজনীতি। এই দুটো পরিবার থেকে বের না হলে আসলে সম্ভব না। আর যে বিষয়টা আপনি বলেছেন, আমি নিজেও বন্যার জন্য প্রায় 10 দিন লক্ষ্মীপুরে অবস্থান করেছি। লক্ষ্মীপুর ডিসি অফিস থেকে সেনাবাহিনীর সাথে থেকে ত্রাণের কাজে ছিলাম। তো গতকালই ফিরেছি, পায়ে ইনজুরিড হওয়ার কারণে আমি চলে এসেছি। তো ওইখানেও দেখেছি যে আগে ছাত্রলীগ নাম করে যারা
চাঁদাবাজি করতো, এখন ওরাই আসলে ছাত্র দলের সাথে মিশে ছাত্রদল হয়ে চাঁদাবাজি করছে। এখন আসলে এই কথা বললে অনেকে বলবে যে যারা শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে না, আওয়ামী লীগের মতো তাদেরকে বিরোধী পক্ষ বানিয়ে দিচ্ছে। বিষয়টা আসলে তেমন না। আমি নিজে চোখে দেখে এসেছি যে আমার রামগঞ্জ, আমার বাড়ি, ওইখানেও ছাত্রদলের ছেলেরা এসে রাতে চাঁদাবাজি করে। আমি ব্যক্তিগতভাবেও কয়েকজনকে ধরে বুঝিয়েছি। তো অনেকেই এক বৃদ্ধ কাকাকে বুঝিয়ে, মানে ওনাকে ধরলাম যে আপনি কেন চাঁদাবাজি করেন, ভিডিও করেছি। পরে উনি এসে হাত ধরে বলল, বাবা এটা দিও না, আমার মেয়েটার বিয়ে হবে কিছুদিন পর। তো আমি যা বুঝলাম যে আসলে এদের মাথাগুলোকে এই দলের যারা নেতা আছে এরা ওয়াশ করে ফেলেছে, যার কারণে আসলে এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা একত্র হয়ে কাজ করলে আর এই ধরনের সমস্যাগুলো থাকবে না। আর সবে এখন বন্যা নিয়ে ব্যস্ত, যার কারণে ওই দিকটা আসলে কেউ অত ভালোভাবে খেয়াল করতে পারছে না, এই জন্যই আসলে একটু সমস্যা হচ্ছে। আপনি তো নিশ্চয়ই নিশ্চিত মেধাবী এবং আপনাকে অগ্নিকন্যা বলা হয়। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় এই কথাটা বা এই মূল্যায়নটা করা হয় শহীদ আবু সাঈদ, শহীদ মীর, মুগ্ধ, অন্য শহীদরা একটু আড়ালে থাকেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আড়ালে আসলে সাঈদের কথাটা তো চলেই আসবে, আসার অনেক কারণ আছে। সে বুক পেতে দিয়েছে, একটা গুলি খাওয়ার পরেও সে কিন্তু থেমে থাকেনি, আবার সোজা হয়ে দাঁড়িয়েছে। এই যে সিনেমেটিক একটা বিষয়, এই জন্যই আসলে আবু সাঈদ সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবে। আর মুগ্ধর ওই কথাটা আসলে পানি লাগবে, পানি। আমি এখনও পানি খেতে গেলে আমি মুগ্ধর কথা মনে করি। আমি যখন আন্দোলনে ছিলাম 10 নম্বরে, আমার এক বন্ধু মারা গিয়েছে, আমার সামনে ওকে গুলি করা হয়েছে, আমি গিয়ে তাকে ধরতে পারিনি। আমি এখনও ওই ট্রমার ভিতরেই আছি। তা আমরা ওদের লিস্ট করছি, ইনশাআল্লাহ সারা জীবন ওদের প্রতি আমরা শ্রদ্ধা রাখবো। আসবে, সবাই সামনে আসবে। আসলে হয় কি, সেন্ট্রালি তো সবাইকে আমরা নাম জানলেও বলা সম্ভব হয় না, কিন্তু যেই জায়গায় মারা গিয়েছে ওই জায়গার মানুষগুলো তো আসলে এদেরকে নিয়ে সারা জীবনই গর্ব করবে, মনে রাখবে। তো এখানে আসলে চাপা পড়ে যাওয়ার বিষয়টা আনা উচিত না। আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন, অনেকেই হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে, ছাত্র জনতা মাঠে নেমেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে। আপনার ওই সময় কি মনে হয়েছিল এবং কি মনের থেকে, কি প্রত্যাশা নিয়ে, কি লক্ষ্য নিয়ে আপনি? আমি আসলে শুরু থেকে বলি, আমি ঢাকায় আসি 7 তারিখে। আমি 13 তারিখ পর্যন্ত অসুস্থ ছিলাম। আমি কিন্তু শুরু থেকে আন্দোলনে তেমন ছিলাম না, যেতাম চলে আসতাম 1-2 ঘন্টা। তা পরবর্তীতে যখন দেখলাম যে সরকার আসলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে রাজনৈতিক মোড় দেয়াচ্ছে, তখনই আমরা অনেকেই আসলে ওই যে 12-13 তারিখ থেকেই আমরা মাঠে নামি। তো আমার তখন মনে হয়েছিল যে দেশে আমাদের পূর্ববর্তী যে জেনারেশনগুলো, এরা আসলে অনেক সহজ সরল, চাইলেই এদেরকে যা তা খাওয়ানো যায়। তো আমাদেরকে আসলে এরা পেরে উঠিনি দেখেই এরা আমাদেরকে দমানোর চেষ্টা করেছে। আমি নিজের জায়গা থেকে আসলে আমি চাইনি যে সরকার পড়ে যাক, বা আমি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কখনো এতটা মানে কনসার্ন থাকিনি। আমি পছন্দ করি না রাজনীতি। আমি ব্যক্তিগতভাবে মানে আই হেট পলিটিশিয়ানস, আই হেট পলিটিক্স। আর বাংলাদেশের পলিটিক্স হয়তো পরিবর্তন হতে, আমাদের জেনারেশনের এই যেই পরিবর্তনটা আমরা এনেছি, এটা কার্যকর হতে আরও 10-12 বছর লেগে যাবে, 1 যুগ লেগে যাবে। তো ওই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ওই সময় ওই যে বললাম আমার বন্ধু মারা গিয়েছে, এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে না, আর পিছনে যাব না, আমাকেও মরতে হবে। আর হয়তো আমরা এখানে ওই একটা বিশ্বাস, আমি বিশ্বাস করি যে আমার আল্লাহ না চাইলে আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হয়তো টুকটাক ওই যে আঘাত দিতেই পারবে, ওটা হয়তো আমার ইমানের পরীক্ষা ছিল। এই জন্যে আমি আর পিছনে ফিরিনি, আমরা কেউই আর পিছনে যাইনি। আর শেষমেশ আলহামদুলিল্লাহ 5 তারিখে আমরা স্বাধীন হয়েছি। সমন্বয়করা রাজনীতিতে আসতে চান বা রাজনীতি দল গঠন করতে চান, সে ব্যাপারে আপনার মতামত কি? এটা আসলে ওনাদের ব্যক্তিগত বিষয়। আমি যেহেতু সমন্বয়ক প্যানেলে নেই, আমি এখনও সাধারণ শিক্ষার্থী,
তো আমি আসলে ইন ডিটেলস জানি না, তবে আমি বলবো যদি এই দুটো ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হয় অবশ্যই এখন আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রাজনীতি বন্ধ ঘোষণা করেছি, ডাকসু ব্যতীত অন্য কোনো প্যানেল থাকবে না, সেক্ষেত্রে ওনারা সেন্ট্রালি অবশ্যই রাজনৈতিক দল ঘোষণা দেওয়া এখন সময় উপযোগী একটা বিষয়, এটা দিতেই হবে। না দিলে ওই আবার আমরা সেই স্বৈরশাসকে ফিরে যাব। আসলে ইতিহাস ঘাটলে আমরা যা দেখি বিএনপি বা আওয়ামী লীগ কেউই আমাদেরকে কোনো মাহাত্ম্য দেখাতে পারেনি রাজনৈতিক ফিল্ডে। এরা শুধু পেরেছে মারতে আর গিলতে আর পাচার করতে। ডক্টর ইউনূস তিনি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা প্যানেলে অনেকেই আছেন, ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম। আপনার প্রত্যাশা কি? আমি বলবো ঠান্ডা মাথায় কাজ করেন, প্রচুর বাধা অলরেডি চলে আসছে, উত্তেজিত হওয়া যাবে না। ওই জায়গায় পাওয়ার দেখান যেই জায়গায় পাওয়ার দেখালে জনগণ ফল পাবে, দেশটা একটু সুন্দরভাবে পরিচালনা করা যাবে। ইউনূস সাহেবকে তো নিয়ে কিছু বলারই নেই, সবাই ওনাকে চিনে। উনি ক্ষমতা পাওয়ার পরেও নিজের নামে থাকা মামলাগুলো উঠায়নি। এর থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে পাওয়ার ইজ পাওয়ার, নলেজ ইজ নলেজ। ওনার হয়তো এখন পাওয়ার আছে কিন্তু উনি জ্ঞানী মানুষ। আর আমি বাকি উপদেষ্টাদের থেকেও এটাই আশা করব যে দেশ গঠন করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে, আমাদেরকে আশাহত করবেন না, কারণ বাঙালি এখন সোচ্চার হয়ে গিয়েছে। আশাহত করলে আপনারাই গিয়ে অপমানিত হবেন, আপনাদেরকে ফেলে দেওয়া হবে, আবার দেশে আবার একটা বিভীষিকাময় মরীচিকা তৈরি হবে। তো সবাই আসলে ভালোভাবে কাজ করুন, আমি সবার প্রতি এই আশাটাই রাখছি। অনেকেই বলছে যে আরেকটা গণঅভ্যুত্থান দরকারি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা যারা ক্ষমতায় আসেনি, যারা ক্ষমতা প্র্যাকটিস করছে, অলরেডি শুরু করে দিয়েছে, তাদের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান দরকার। দেখেন, আমি লিঙ্গুইস্টিক্সের স্টুডেন্ট, রূপক ব্যবহার করতে অনেক পছন্দ করি কিন্তু সবসময় করি না, অনেকে অপমানিত হয়ে যায়। তো এক্ষেত্রে বলবো কি, মানে বর্ষার মধ্যে কেঁচো বের হবে, লাফালাফি করবে, এটা স্বাভাবিক। আর যারা লাফালাফি করছে এরা এখন প্রমাণ দিচ্ছে যে আমরা ডমিনেটেড না, শিক্ষার্থীরা ডমিনেটেড না, দেশটা এখন স্বাধীন। আপনারা চাইলেই লাফাইতে পারেন, চাইলেই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু ক্ষমতায় আসার জন্য আপনাদেরকে জনগণ হয়ে, শিক্ষার্থী হয়ে তারপর আসতে হবে। আর ওই যে আরেকটা জিনিস, বর্ষা শেষ হয়ে গেলে এরা চলে যাবে, একটু লাফাতে দেন, গণতন্ত্রটা একটু ফলুক। দেশটাকে তো গণতান্ত্রিক ওয়েতে চালাতে হবে, তো একটু গণতন্ত্রটা চর্চা হোক, এদের মধ্যে দিয়েই হোক। জনগণ আসলে এরা না ফলে তো জনগণ বুঝবে না যে এরাও আমাদের জন্য উপযুক্ত না, এরা লাফাক। আমি পছন্দ করছি। ইতিমধ্যে কিন্তু একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে যে আপনার বাসায় ফুল নিয়ে এসেছে ছাত্র দলের নামে, আসলে একটু বিষয়। না, ফুল নিয়ে আসেননি, ওনারা আমাকে প্রস্তাব দিয়েছে, ওনারা আমাকে সম্মাননা দিবেন। বন্ধু, তারা আমার বন্ধু হয়, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। আমি ওপেনলি ডিক্লেয়ার করছি, এসো আমার বাসায়, আমি তোমাদের সাথে চা খাবো, কোনো সমস্যা নেই। বন্ধুত্বের ভিতরে আমি রাজনীতি ঢুকাবো না। আর ওরা ছাত্রদল করুক, ছাত্রলীগ করুক, আমি ব্যক্তিগতভাবে ওদের মতাদর্শটাকে আঘাত করতে চাচ্ছি না। তবে আমি বুঝাবো যে যেহেতু শিক্ষিত হয়েছো, শিক্ষাটা একটু চর্চা করো। কোথায় গেলে তোমার জনগণ তোমাকে সম্মান করবে, প্রশ্ন তুলবে না, সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে, সেই জায়গাটা তৈরি করো। আপনি নিজেও কি নিপীড়নের শিকার? হ্যাঁ, আমার এখনও বাম পায়ে, আমি এখনও ব্যথার জন্য যে দাঁড়িয়ে আছি, ডান পায়ের উপর ভর দিয়ে পুলিশ মেরেছিল, আলহামদুলিল্লাহ। কোনোভাবে হ্যারেস কিংবা ভয়, হুমকি? হ্যাঁ, তাতে কি? আপনি আমার কথা শুনে বোঝেন না, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে কৈফিয়ত দেই না, সময় সাপেক্ষে মা বাবাকে দেই। আমি কাউকে ভয় পাই না, প্রশ্নই ওঠে না। আমার মৃত্যু আসবে, আজরাইল আমার সামনে আসবে, আমি যতটুকু প্রস্তুতি নেওয়ার নিব, মরে যাব আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নেই জীবনে। আরেকটা বিষয়, আর আমি তো ভুল কিছু করছি না যে ভয় পেতে হবে। ওরা একটু ওই যে ক্ষমতায় থাকলে সবাই তো একটু দেখায়, এই জন্যই। জি, আরেকটা বিষয়, আপনি বলছেন যে দুটি পরিবার, আওয়ামী লীগ এবং বিএনপি থেকে বেরোয় সুষ্ঠু একটি রাজনৈতিক দল গঠন হয়। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যেহেতু এখনো ইউনিভার্সিটিতে পড়ছেন, কেমন দল চাচ্ছেন, আশা করছেন, কেমন আপনাদের চাওয়াটা? আমরা আমাদের রাজনীতি চর্চাটা ডাকসু দিয়ে শুরু করব। আর যারা বের হয়ে গিয়েছেন, হাসনাত ভাই, সার্জিস ভাই, ওনারা তো বের হয়ে গিয়েছেন, অবশ্যই ওনারা সেন্ট্রালি করবেন। তো ওই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা কোনো সভাপতি সহসভাপতি হব না, আমরা সবাই প্রতিনিধি হব।
আমরা সমাজের প্রতিনিধি হব, আমরা জনগণের প্রতিনিধি হব, আমরা শিক্ষার্থীর প্রতিনিধি হব, আমরা মানুষের কণ্ঠস্বরের অধিকারের প্রতিনিধি হব ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করতে অনেকেরই হচ্ছে 5 বছর 6 বছর 7 বছর 8 বছর লেগে যায় শুধু সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য। এই বিষয়ে আপনার মতামত? সাদ্দাম ভাই আসলে প্রতিভাবান একজন লোক ছিলেন, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি। রাজনৈতিক দিক দিয়ে উনি অনেক শক্ত মানুষ। ওনার আসলে কিন্তু মেধা ছিল, কিন্তু একটা ওই যে মিসগাইডেড হয়েছিল দেখেই উনি ওনার পড়াশোনাটা ঠিকঠাক করতে পারেননি। যদি উনি, আমি বিশ্বাস করি উনি যদি আসলে ওনার মেধাটাকে কাজে লাগাতেন, এখন একজন মানে টপ লেভেলের একজন আইনজীবী থাকতেন। ওনার আসলে উনি মেধাবী লোক ছিলেন, কিন্তু ওই যে এটা তো আসলে চর্চা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণরুমে উঠবে, হাততালি দিবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে, শেষে মধুতে আসবে, দলে ঢুকবে, সভাপতি সহসভাপতি হবে। এদেরকে তো আসলে ট্রেন্ড করে করে তারপর খারাপ করেছে। আচ্ছা, আমরা ছাত্রদল বলি বা ছাত্রলীগ বলি, আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিবাহিত বা বাচ্চা, দুটি বাচ্চা একটি বাচ্চা, এরা বেশি সভাপতি সেক্রেটারি হয়ে থাকে। আপনার মধ্যে কি আসলে কি এটা আদৌ হওয়া ঠিক? আমি বলবো ছাত্র রাজনীতিতে মাস্টার্সের পর আর না থাকুক, কেউ না থাকুক, ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতিটা বন্ধ রাখেন। বাচ্চা কাচ্চাকে যদি আপনি শিক্ষিতই না করতে পারেন, তাহলে রাজনীতিটাতে আপনারা ওই যে মারামারি ছাড়া কিছুই পাবেন না। একটা শিক্ষার্থী সে যদি নাই জানে যে সংবিধান আমি কেন পড়ব, গণতন্ত্র কি, গণতান্ত্রিক রাষ্ট্র কি, তাহলে তো দাঙ্গা হাঙ্গাই করবে তারা। এজন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চা কাচ্চাকে পড়ান, আর মাস্টার্স পর্যন্ত ছাত্র রাজনীতি রাখেন। এরপর যারা রাজনীতি করবে তারা জাতীয়ভাবে রাজনীতি করবে, তাহলেই এই সেশন জটও কমে যাবে, অপরাজনীতি চর্চাও কমে যাবে, 2-3 বাচ্চা নিয়ে এসেও রাজনীতি করতে হবে। থ্যাংক ইউ।